আমাদের হাসপাতাল আরও প্রয়োজন, কিন্তু যে পরিমাণ অবকাঠামো আছে সেই পরিমাণ ডাক্তার বা নার্স নেই, জনবলের ঘাটতি। 65,000 স্বাস্থ্যকর্মীর যেই আমাদের পদ আছে সেখানে 18,000-এর মতো শূন্য পদ আছে। এবং আগের বক্তারা বলেছেন, যারা স্যারেরা বলেছেন আরও ভালোভাবে, যে আইসিইউর সংকট, ডাক্তারের সংকট। ফলে এই পুরো স্বাস্থ্য ব্যবস্থার যদি সংস্কার না হয়, দুর্নীতিমুক্ত না হয় এবং এভাবে যদি পলিটিসাইজ করে রাখা হয়, তাহলে আসলে আমরা স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হবে না। এই সরকার বাজেটে স্বাস্থ্য খাতে অনেক বৃদ্ধি করেছে আগের তুলনায়, তো সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। হেলথ কার্ডের কথা বলছে সরকার, সব জায়গায় তার একটা মূলা ঝুলিয়েছে কার্ড। তো হেলথ কার্ড, কৃষক কার্ড, সব ধরনের কার্ড দিচ্ছে, কিন্তু বাস্তবতা আসলে সরকার বলেছে এটা আসলে একটা কার্ডে আনবে, এবং এই একটা কার্ডটা হচ্ছে বিএনপি কার্ড। আপনার যদি বিএনপিতে পোস্ট পদবি থাকে তাহলে আপনি সব জায়গায় সকল সুযোগ সুবিধা পাবেন। তো এইটাই হলো মূল সত্যটা। আপনার হেলথ কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, সব কার্ড একীভূত হয়ে এটা হচ্ছে বিএনপি কার্ডে পরিণত হয়েছে। তা আপনি মেডিকেল সেক্টর বলেন, সব জায়গায় বলেন, আপনার যদি বিএনপি কার্ড না থাকে, বিএনপির পোস্ট পদবি না থাকে, তাহলে আপনি কোথাও এই সুযোগ সুবিধা পাবেন না। যেটা আপনার ন্যায্য সেটাও আপনার পাবেন না, আপনার বদলি হয়ে যাবে রাঙামাটি, বদলি হয়ে যাবে দূর দূরান্তে। তো এই যদি দেশের পরিস্থিতি হয়, আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন যে প্রায় 12টা প্রতিষ্ঠানে এই সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। কাদেরকে দিয়েছে? রাজনৈতিক ব্যক্তিবর্গকে দিয়েছে, তাদের দলীয় লোকদেরকে দিয়েছে। এটা একদম ট্রেডিশন ভঙ্গ করে, বলতে গেলে প্রথা ভঙ্গ করে দিয়েছে। ঠিক আছে, আপনি আমলাদের দিবেন না, আমলাদের অনেক সমস্যা আছে, কিন্তু আপনি তো যোগ্য ব্যক্তিদের দিতে পারতেন, যাদের সেই টেকনিক্যাল এবং একাডেমিক নলেজ আছে, আপনি সেই ধরনের লোকদেরকে দিতে পারতেন। এবং কারণ এইগুলো সবগুলাই স্পেশালাইজড জায়গা, স্পেশালাইজড বিভিন্ন বোর্ড, তাঁত শিল্প অথবা বন বিষয়ক বোর্ড। এই যে 12টা জায়গায় আপনি দিলেন, কিসের ভিত্তিতে দিলেন, কিসের যোগ্যতায় দিলেন? সরকার দিয়েছে যাদেরকে তারা মূল্যায়ন করতে পারে নাই রাজনৈতিকভাবে, অর্থাৎ রাষ্ট্রকে, সরকারকে তারা ব্যবহার করছে রিওয়ার্ড দেওয়ার জন্য। কাউকে দলের পোস্ট দিচ্ছে, কাউকে এমপি দিয়েছে, যাদেরকে কিছুই দিতে পারে নাই তাদেরকে সরকারি বিভিন্ন বোর্ডে বসানো হচ্ছে। তো এই কাজ তো আমরা হাসিনার আমলেও দেখছি, কিন্তু এটা 16 বছর, 3টা নির্বাচন, 2টা নির্বাচন তারা কুক্ষিগত করার পরে এসে এই ধরনের কাজ করছে। এবং নির্বাচন কমিশনে যে একজন এডিশনাল সেক্রেটারি পদে তারা দিলেন চুক্তিভিত্তিক, যিনি আমলা, ঠিক আছে, তাকে চুক্তিভিত্তিক দিতে পারে, কিন্তু তিনি বিএনপির ইলেকশন কমিটি, সেই কমিটির সদস্য। তার মানে নির্বাচন কমিশনের মতো একটা জায়গায় আপনি একজন দলীয় লোককে, যে আপনার নির্বাচন কমিটির সদস্য ছিলেন, সেই লোককে আপনি এডিশনাল সেক্রেটারি হিসেবে দিতেছেন। এই কাজ তো শেখ হাসিনাও করে নাই। এই সরকার এসে প্রথমেই আপনি নির্বাচন কমিশনকে দলীয়করণ করে ফেলেন, যে নির্বাচন কমিশন অলরেডি প্রশ্নবিদ্ধ ইলেকশন করে। এখন এই নির্বাচন কমিশনের অধীনে আপনি কিভাবে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করবেন? এটা তো বিরোধী দল বলেন বা দেশের জনগণ কেউই তো এটা মেনে নিবে না। গত 16 বছরে আমাদের লড়াই ছিল একটা নির্বাচন ব্যবস্থার জন্য, ক্ষমতা যাতে শান্তিপূর্ণভাবে, সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি ইলেকশন যাতে নিরপেক্ষ হয়। তো সরকার প্রথমে এসেই ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। ইলেকশন কমিশনের এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তারা যেই পদায়নটা করেছে। এবং এই পদায়ন যদি বহাল থাকে, এই পদায়ন বহাল থাকলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হবে না, সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অলরেডি নির্বাচন কমিশনারদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তারা প্রশ্নবিদ্ধ, তাদের ভূমিকা। এবং যে নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, এবং অন্য সকল জায়গাও যে পদায়িত হয়েছে, তারা স্থানীয় সরকারগুলোতে দিয়েছে। তো আমরা বলবো যে আপনারা, যদি শেখ হাসিনা অনেক সময় নিয়ে দেশকে কুক্ষিগত করেছে, ক্ষমতাকে কেন্দ্রীভূত করেছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, আর বিএনপি সরকার এটা 5 মাসে এটা শুরু করেছে। মর্নিং শোজ দ্য ডে, আমরা শুরুটা দেখলে বুঝতে পারি শেষটা কীরকম হবে। তো সরকার যদি এটা অব্যাহত রাখে, তাহলে দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা করার বা যে সম্ভাবনা যতটুকু তৈরি হয়েছে, এটা বিএনপি নিজ হাতে এটা দাফন করবে। এটার সেই কাজ তারা করছে। এবং এটা যদি করে, গণতন্ত্র ধ্বংস করলে, গণতন্ত্র তো এই দেশে ধ্বংস হবে না, কারণ এই দেশের মানুষ সবসময় গণতন্ত্রকামী, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল চুক্তি বাতিল করে
স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন থেকে সকল এই ধরনের দলীয় ব্যক্তিকে সহায়তা, এবং যারা দলীয় ব্যক্তি নিয়োগ হয়েছে তারা ইলেকশন করতে পারবে না, তারা সরকারি টাকায় এখন নির্বাচনী প্রচারণা করছে। আর মেডিকেল সেক্টরে সংস্কার লাগবে। স্বাস্থ্যমন্ত্রী এইভাবে চললে তিনি 5 বছর কিভাবে দায়িত্বে থাকবেন আমরা জানি না। অলরেডি শিক্ষামন্ত্রী তার তার পথ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, আপনারা দেখেছেন যে স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমেছিল। তো হামের উনি কোনো সুরাহা করতে পারে নাই, এবং যদি এরকম চলমান থাকে এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলি যদি চলমান থাকে, স্বাস্থ্য ব্যবস্থায় যদি এরকম দুর্নীতি থাকে, স্বাস্থ্য সেক্টরে যদি উন্নতি না হয়, স্বাস্থ্যমন্ত্রীকেও জনগণ জবাবদিহিতার আওতায় আনবে। আরেকটা কথা বলে আমি শেষ করব যে বাংলাদেশে স্বাস্থ্য সেক্টর আমরা দেখি যে বাংলাদেশের মানুষ দেশে ভালো চিকিৎসা পায় না দেখে তাকে দেশের বাইরে যেতে হয়। ফলে দেশে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা দাঁড়াবে, প্রতিষ্ঠান দাঁড়াবে, সুযোগ সুবিধা পাবে মানুষ। এটা শুধু আমাদের ন্যাশনাল বিষয় না, এটার সাথে ভূ রাজনীতিও জড়িত। কারণ দেশে যদি মানুষ ভালো চিকিৎসা পায়, ধনী গরিব সবাই যদি উন্নত মানের চিকিৎসা পায়, তাহলে কিন্তু চেন্নাইতে আর কেউ যাবে না চিকিৎসা নিতে। ফলে এটা কাদের অসুবিধা হবে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নত হলে কাদের অসুবিধা হবে, কোন দেশের অসুবিধা হবে, এটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। এবং বাংলাদেশে যদি স্বাস্থ্যসেবা উন্নত হয়, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার লোকেরা ঢাকায় আসবে, বাংলাদেশে আসবে ভালো চিকিৎসা নেওয়ার জন্য, তারা দিল্লি বা চেন্নাইতে যাবে না। ফলে এটার সাথে খুবই গভীর ভূ রাজনীতি জড়িত, আন্তর্জাতিক রাজনীতি জড়িত। আমাদের 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে শপথ নিয়েছি যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, তো সেটার জন্য আমাদের এই স্বাস্থ্য সার্বভৌমত্বের একটা বড় অংশ। আমাদের স্বাস্থ্য কে নিয়ন্ত্রণ করছে, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের খাবারের বিষয়টা কিভাবে যাচ্ছে। ফলে এই সার্বিক বিষয় নিয়ে জাতীয় পরিকল্পনা সরকার নিবে, সেই আহ্বান জানাচ্ছি। এবং আমি আবারও জুলাই গণ অভ্যুত্থানের যে সকল ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট এবং আমাদের সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, তারা এই যে স্বাস্থ্য সংস্কারের এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাস্থ্য, এই যে লড়াইটা আমাদের স্বাস্থ্য সেক্টরের, এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, যেখানে সবাইকে আমি স্বাস্থ্যসেবা পৌঁছে দিব, বিকেন্দ্রীভূত সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, এই আন্দোলনটা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স সহ যারা আমাদের 24 সহযোগী যারা রয়েছেন, ডাক্তার, নার্স, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই আন্দোলনটা সামনে নিয়ে যান। আমরা সর্বাত্মকভাবে আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।